আসসালামু আলাইকুম। আজ আমরা শ্বসন চ্যাপ্টারটি শুরু করব। আগের ক্লাসে আমি তোমাদের সালোক সংশ্লেষ চ্যাপ্টারটি কমপ্লিট করেছিলাম। এই শ্বসন চ্যাপ্টারটি কমপ্লিট হলে আমরা ফিজিওলজি পোর্শন শুরু করব। এই শ্বসন অর্থাৎ একটা জৈবনিক প্রক্রিয়া যা জীবকোষ চালায়। কেন না শক্তি উৎপন্ন করার জন্য। এই শক্তি উৎপন্ন করার প্রক্রিয়াকে আমরা বলি শ্বসন। এখানে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড আর প্রয়োজন হয় অর্থাৎ লাগে অক্সিজেন। তাহলে শ্বসনের সংজ্ঞা আমরা কিভাবে দেব না, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষের মধ্যে বা কোষস্থ খাদ্যবস্তু জারিত হয়ে তাপ শক্তি হিসেবে মুক্ত হয়, অর্থাৎ শক্তির মুক্তি ঘটে আর উপজাত বস্তুরূপে জল ও কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, এবং আর এই যে জারণ ঘটে তা অক্সিজেনের উপস্থিতিতে ঘটে। এই জৈবনিক প্রক্রিয়াকে আমরা বলি শ্বসন। এই শ্বসন জীবদেহে কেন হয়? শক্তির মুক্তি ঘটে এই শ্বসনের মাধ্যমে। অর্থাৎ যদি আমরা উদ্ভিদ জগৎ দেখি তাহলে তারা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। সেই খাদ্য শ্বসনের মাধ্যমে অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়। এই শক্তির দ্বারাই জীবদেহের যে সমস্ত কাজগুলো চলে, পরিবহন, রেচন ইত্যাদি কাজগুলো, শারীরবৃত্তীয় কাজগুলো নিয়ন্ত্রণ হয়। তার জন্য যে শক্তি লাগে তাই শ্বসনের মাধ্যমে পাই, অর্থাৎ খাদ্য মধ্যস্থ শৈতিক শক্তি তাপ ও গতিশক্তিতে রূপান্তরিত হয় এই শ্বসনের মাধ্যমে, এবং শক্তির মুক্তি ঘটে। যেমন আমরা শক্তি রূপান্তর ঘটে এখানে। যদি আমরা জোনাকি দেখি বা ফায়ারফ্লাইস, যাদের মনে হয় আলো জ্বলছে, এগুলো কি? এগুলো হচ্ছে বায়োলুমিনিসেন্স, লুসিফেরিন জাতীয় যৌগ এই শ্বসনের ফলে তৈরি হয়, যা একটি কীটপতঙ্গদের এই প্রক্রিয়া চলে যাকে বলা হয় বায়োলুমিনিসেন্স। আর এই সমস্ত প্রাণীদের, এই জোনাকি, ফায়ারফ্লাইস, এদের বলা হয় বায়োলুমিনিসেন্ট অ্যানিম্যাল। দেখে মনে হয় যেন আলো জ্বলছে জোনাকির থেকে, লুসিফেরিন যৌগের উপস্থিতিতে শ্বসন ঘটে। আর আছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ব্যালেন্স হয়, সমতা বজায় থাকে। অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে সবুজ উদ্ভিদ যে পরিমাণ অক্সিজেন তৈরি করেছিল তা আবার শ্বসন প্রক্রিয়ায় গৃহীত হয়ে যায়। অর্থাৎ এই অক্সিজেনের সমতা রাখে, কার্বন ডাইঅক্সাইডের সমতা রাখে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়েছিল, আবার শ্বসন প্রক্রিয়ায় সেই সবুজ উদ্ভিদই কার্বন ডাইঅক্সাইড ছাড়লো, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের সমতা বজায় রইল। আর এই শ্বসনকে আবার বলা হয় তাপমোচী বিক্রিয়া, অপচিতি বিপাক। কেন বলা হয় না, শ্বসনের ফলেই এই দেখো যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদের কথাই ধরি আমরা, যে গ্লুকোজ জাতীয় শর্করা জাতীয় খাদ্য তৈরি করেছিল সেটি শ্বসনের ফলে শক্তি উৎপন্ন হলো, অর্থাৎ খাদ্যবস্তুর জারণ ঘটলো, অর্থাৎ শক্তির উৎপন্ন হতে গিয়ে জীবদেহের শুষ্ক ওজন হ্রাস হলো। এই শুষ্ক ওজন হ্রাসকে আমরা কি বলেছিলাম? অপচিতি বিপাক। আর জীবদের যদি শুষ্ক ওজন বৃদ্ধি পায়, যেমন সালোক সংশ্লেষে জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তাই তাকে আমরা বলেছিলাম উপচিতি বিপাক। আর এক্ষেত্রে যখন উচ্চ শক্তি সম্পন্ন এটিপি যৌগ তৈরি হয়, অর্থাৎ শক্তির মোচন ঘটে, খাদ্যের যখন জারণ ঘটে তার ফলে তাপ উৎপন্ন হয়, শক্তির মোচন ঘটে, এই জন্য একে শক্তিমোচী বা তাপমোচী বিক্রিয়া বলি। এরপরে আমরা দেখব শ্বসন, যে সবুজ উদ্ভিদ কি কি মাধ্যমে শ্বসন সম্পন্ন করে। তাদের পত্ররন্ধ্রের মাধ্যমে হয়। পাতায় যে অসংখ্য ছোট ছোট ছিদ্র রয়েছে তাদের আমরা পত্ররন্ধ্র বলি। এই রন্ধ্রগুলো
দুটি রক্ষী কোষ বা গার্ড সেল দ্বারা বা প্রহরী কোষ দ্বারা আবৃত থাকে। এই রন্ধ্রের মধ্য দিয়ে উদ্ভিদ গ্যাসীয় আদান প্রদান করতে পারে। শ্বসনের জন্য যে গ্যাসের প্রয়োজন হয় অর্থাৎ অক্সিজেনের প্রয়োজন হয় তার আদান প্রদান করে, আর শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড হয় তা ছাড়ে। আর হয় লেন্টিসেলের অর্থাৎ ত্বকীয়, ত্বকে অসংখ্য ছোট ছোট ছিদ্র বর্তমান যেগুলোকে আমরা বলি লেন্টিসেল। এই লেন্টিসেলের মাধ্যমেও উদ্ভিদ গ্যাসীয় আদান প্রদান করে। আর কিছু উদ্ভিদ আছে যেগুলো সুন্দরবনের উদ্ভিদ, যাদেরকে আমরা ম্যানগ্রোভ প্ল্যান্টস বলি, যেমন সুন্দরী, গরান, গেওয়া, কেয়া, হেতাল, এদের আমরা দেখতে পাই শ্বাসমূল বা নিউম্যাটোফোর। এই মূলগুলো নরম কর্দমাক্ত মাটি হয়, মাটির উপরে উঠে আসে, যেগুলো বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে। এগুলোকে আমরা বলি শ্বাসমূল, যা সুন্দরী উদ্ভিদের দেখা যায়, ম্যানগ্রোভ উদ্ভিদের দেখা যায়। এরপরে আসবো আমরা শ্বসন বস্তু, অর্থাৎ কোন বস্তুর শ্বসন হয়। সমস্ত প্রোটোপ্লাজমীয় বস্তুরই শ্বসনের সময় জারিত হয়। গ্লুকোজই হলো প্রধান শ্বসন বস্তু উদ্ভিদের, আর এর উপর ভিত্তি করে আমরা দুভাগে ভাগ করেছি, ভাসমান শ্বসন আর প্রোটোপ্লাজমীয় শ্বসন। যদি শুধুমাত্র গ্লুকোজ জাতীয় খাদ্য বা অর্থাৎ শর্করা, স্নেহবস্তু এগুলোর যদি আমাদের শ্বসনে ব্যবহৃত হয়, তো এই শ্বসন বস্তুগুলোকে আমরা বলি ভাসমান শ্বসন বস্তু বা ফ্লোটিং রেসপিরেশন। আর যদি প্রোটিন জাতীয় বস্তুর জারণ হয়, শক্তি উৎপন্ন হয়, তাদের আমরা বলবো, সেই সমস্ত শ্বসন বস্তুকে বলবো প্রোটোপ্লাজমীয় শ্বসন বস্তু। এরপরে আমরা দেখব শ্বসন কোথায় ঘটে। আমরা শ্বসনকে দুটি বা তিনটি পর্যায়ে ভাগ করেছি। প্রথম পর্যায়ে হচ্ছে গ্লাইকোলাইসিস, সেটি সম্পন্ন হয় সাইটোপ্লাজমে। আর দ্বিতীয় পর্যায়কে আমরা বলি কেবস চক্র, যেটি সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়ায়। আর তৃতীয় পর্যায় যেটা ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন পরিবহন তন্ত্র, এটি ঘটে মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির অন্তঃপর্দায়, যেখানে থাকে F0F1 বা ফার্নান্ডেজ মোরান অধঃএকক। এই ফার্নান্ডেজ মোরান অধঃএককে আঙুলের মতো প্রবর্ধক যুক্ত যে ক্রিস্টি থাকে, এই ক্রিস্টির অন্তর্গাত্রে F0F1 অবস্থান করে, সেখানে আমাদের শ্বসন হয়। অর্থাৎ আমরা তিনটে পর্যায়ে দেখলাম। শ্বসন কোন সময়ে হয়? শ্বসন দিনের বেলায়, রাত্রিবেলায়, অর্থাৎ দিবারাত্রি শ্বসন সম্পন্ন হয়। শ্বসন যদি বন্ধ হয়ে যায় জীবকোষের মৃত্যু ঘটবে, তাই শ্বসন অনিবার্য। অক্সিজেনের গ্রহণ হবে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে সমস্ত জীবকোষে। এবং রাত্রিকালীন উদ্ভিদের এই শ্বসনের মাত্রা অতিরিক্ত বেশি, তাই রাত্রিকালীন আমরা গাছের তলায় শুবো না। রাত্রিবেলায় যদি গাছের তলায় শুয়ে থাকি, গাছ তখন কি করে না শ্বসন কার্য চালায়। শ্বসনের জন্য তারা কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, অক্সিজেন নেয়। আর আমরাও কি করি? আমরাও অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। তার ফলে দেখা যাবে যে হিউজ অ্যামাউন্টের একটা ঘাটতি থাকবে অক্সিজেনের, যার ফলে মানুষ শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতে পারে। মনে থাকবে। এরপরে আমরা শ্বসনের প্রকারভেদ পড়ব। শ্বসনকে তিন ভাগে ভাগ করা হয়েছে: অক্সিজেনের উপস্থিতি, অনুপস্থিতি এবং অক্সিজেন যুক্ত যৌগের উপর ভিত্তি করে এই শ্বসন বস্তুর শক্তির যে মুক্তি ঘটায় জারণ প্রক্রিয়ায়, তার উপর ভিত্তি করে আমরা তিন ভাগে ভাগ করেছি: সবাত শ্বসন, অবাত শ্বসন, আর হলো সন্ধান বা ফার্মেন্টেশন। প্রথমে আসবো আমরা সবাত শ্বসন, অর্থাৎ যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে বায়ুজীবী কোষে শ্বসন বস্তুগুলো সম্পূর্ণভাবে জারিত হয়, দিয়ে উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইড ও জল উপজাত বস্তু রূপে এবং শক্তির মুক্তি ঘটে, তাকেই আমরা বলি সবাত শ্বসন। অর্থাৎ স মানে কি? উপস্থিত, আর অ মানে অনুপস্থিতি। সবাত অর্থাৎ বাত বলতে বায়ুজীবী জীব, অর্থাৎ বায়ুজীবী জীবের অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন বস্তুর জারণ ঘটে, তার ফলে শক্তির মুক্তি ঘটে এবং উপজাত বস্তুরূপে কার্বন ডাইঅক্সাইড ও জল নির্গত হয়।
এই প্রক্রিয়াকে আমরা বলি সবাত শ্বসন। এই সবাত শ্বসনের ক্ষেত্রে প্রথম পর্যায়টি গ্লাইকোলাইসিস, সেটি সাইটোপ্লাজমে ঘটে। দ্বিতীয় পর্যায় ও তৃতীয় পর্যায় অর্থাৎ ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন পরিবহন তন্ত্র, এগুলো মাইটোকন্ড্রিয়ায় এবং মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির অন্তঃপর্দায় ঘটে। যদি আমরা দেখি উদ্ভিদের ক্ষেত্রে, দেখব যে এই গ্লুকোজ, এক অণু গ্লুকোজের জন্য 6 অণু অক্সিজেন দ্বারা জারিত হয়ে 6 অণু কার্বন ডাইঅক্সাইড ও 6 অণু জল উৎপন্ন হলো উপজাত বস্তু রূপে। অর্থাৎ এক অণু গ্লুকোজের শ্বসনে 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 6 অণু জল উৎপন্ন হলো, 6 অণু অক্সিজেন গৃহীত হয়ে তার দ্বারা জারণ ঘটলো। এরপরে আসবো আমরা, আর কি হয়, আর হচ্ছে 686 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। এরপরে অবাত শ্বসন। অবাত অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে, যখন অবায়ুজীবী জীবকোষে বিভিন্ন ধরনের পরজীবী প্রাণীর মধ্যে যেমন আসে ইস্ট, কৃমি, ছত্রাক, বিভিন্ন ধরনের প্রোটোজোয়া, এরা কি করে, এরা মুক্ত অক্সিজেন ছাড়াই অক্সিজেন যুক্ত যৌগের অক্সিজেন দ্বারা, যে সমস্ত অযৌগ যৌগ আছে তাদের অক্সিজেন দ্বারা শ্বসন বস্তুর অসম্পূর্ণভাবে জারণ ঘটায়। অর্থাৎ কমপ্লিটলি জারণ ঘটে না, অসম্পূর্ণভাবে ঘটে, এবং এরাও কার্বন ডাইঅক্সাইড, জল ও বিভিন্ন যৌগ উৎপন্ন করে। এই ধরনের শ্বসনকে আমরা বলি অবাত শ্বসন। অর্থাৎ বেশ কিছু অবায়ুজীবী জীব তারা কি করে, তারা মুক্ত অক্সিজেনের উপস্থিতি ছাড়াই অক্সিজেন যুক্ত যৌগের সাহায্যে, যেগুলো হচ্ছে অজৈব যৌগ, যেগুলো অক্সিজেন দ্বারা গঠিত, তাদের থেকে অক্সিজেন নিয়ে শক্তির মুক্তি ঘটায়, শ্বসন সম্পন্ন করে, তাদেরই আমরা বললাম অবাত শ্বসন। আর আছে সন্ধান। এই সন্ধান বলার আগে বেশ কিছু কথা বলি। এটি প্রথম লক্ষ্য করেন বিজ্ঞানী লুই পাস্তুর, যাকে বলা হয় ফাদার অফ মাইক্রোবায়োলজি বা অণুজীববিদ্যার জনক। তিনি কি আবিষ্কার করেন তোমাদের মনে পড়ছে? তিনি ভ্যাকসিনেশন বা টিকা তৈরি করেন প্রথম। র্যাবিস ভাইরাস, কুকুরে কামড়ালে যে জলাতঙ্ক রোগ হয়, তার টিকা আবিষ্কার করেন এই বিজ্ঞানী লুই পাস্তুর। অ্যানথ্রাক্সের টিকা আবিষ্কার করেন। তিনি আরেকটি ইম্পর্টেন্ট কাজ করেছিলেন, সেটি হলো পাস্তুরাইজেশন। তেনার নাম অনুসারে তিনি নাম রাখেন, অর্থাৎ দুধকে বয়েলিং টেম্পারেচারে নিয়ে গিয়ে জীবাণুমুক্ত করার পদ্ধতিকে আমরা বলি মিল্ক পাস্তুরাইজেশন। তিনি এই পাস্তুরাইজেশন কাজটাই করেছিলেন, প্রথম আবিষ্কার করেন। তিনি আবিষ্কার করেন সন্ধান। তো সন্ধান কাকে বলে না, যে জৈবনিক প্রক্রিয়ায় অবায়ুজীবী জীবকোষে অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসন বস্তু জারণ ঘটে, কিছু উৎসেচকের দ্বারা জারণ ঘটে এবং শক্তির মুক্তি ঘটে, আর তৈরি হয় ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড, এই সমস্ত জৈবগুলো। এই ধরনের জৈবনিক প্রক্রিয়াকে আমরা বলি সন্ধান। এই সন্ধানকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে কোহল সন্ধান আর ল্যাকটিক অ্যাসিড সন্ধান। প্রথমে আসি আমরা কোহল সন্ধান, যে সন্ধান প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজ জাতীয় খাদ্যবস্তুর জারণ ঘটানো হয় ইস্টের দ্বারা, তাকে আমরা বলি কোহল সন্ধান। তৈরি হয় ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড আর অল্প কিছু শক্তি। এই ধরনের উদাহরণ তোমরা দেখতে পাবে গ্রাম বাংলায়, খেজুরের রস, তালতাড়ি, বিভিন্ন ধরনের নেশাখোর যে সমস্ত গুলো গাঁজিয়ে তৈরি হয়, তালের রস দেখবে নেশা হয়ে যায়, গ্রাম বাংলায় বিক্রি হয়, এইগুলো তৈরি হয়, এগুলোর সঙ্গে ইস্ট মিশিয়ে দেওয়া হয়, দিয়ে সন্ধান প্রক্রিয়া তৈরি হয়। এক্ষেত্রে কোহল সন্ধান প্রক্রিয়ায় এই অ্যালকোহল উৎপন্ন করা হয়, এর সাহায্যে সুরা বা মদ তৈরি হয়। বিভিন্ন ভাতকে পচিয়ে তাতে ইস্ট মিশিয়ে এক ধরনের দেশি, যাকে বাংলা মদ বলে,
তা তৈরি হয়। আর আসবো ল্যাকটিক অ্যাসিড সন্ধান। এই ধরনের সন্ধান প্রক্রিয়ায় গ্লুকোজ জাতীয় খাদ্যবস্তু অক্সিজেনের অনুপস্থিতিতে আংশিকভাবে জারিত হয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে আর কিছু শক্তি উৎপন্ন করে। একে আমরা বলি ল্যাকটিক অ্যাসিড সন্ধান। অর্থাৎ সন্ধানের যে বস্তুগুলো উৎপন্ন হলো তার উপর ভিত্তি করে আমাদের এই ভাগগুলো করা হয়েছিল। তাই ওখানে ইথাইল অ্যালকোহল তৈরি হয় বলে ওকে বলেছিলাম কোহল সন্ধান, আর এখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় বলে একে বললাম ল্যাকটিক অ্যাসিড সন্ধান। মনে থাকবে এটি আমাদের দেহের অনেক সময় ঘটে। এই ল্যাকটিক অ্যাসিড সন্ধান প্রক্রিয়ায় আমরা অনেকক্ষণ ধরে কায়িক বা দৈহিক পরিশ্রম করলে, ছোটাছুটি, খেলাধুলা, ব্যায়াম বা বাড়ির কাজ যদি আমরা করি তাহলে আমরা দেখবো আমাদের হাতে পায়ে পেশি ক্লান্ত হয়ে গেল, অর্থাৎ সেখানে ল্যাকটিক অ্যাসিড সঞ্চয় হলো। এই ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় সন্ধান প্রক্রিয়ায়। আমাদের পেশিতে গ্লাইকোজেন আছে, সঞ্চিত আছে, সেই গ্লাইকোজেন এই ল্যাকটিক অ্যাসিড সন্ধান প্রক্রিয়ায় ল্যাকটিক অ্যাসিড রূপে জমা হলো পেশিতে। তার ফলেই তো ব্যথা বা ক্লান্তি এলো, পেশির ক্লান্তি। এরপরে কিছুক্ষণ যদি আমরা রেস্ট নিই তখন দেখব পুনরায় এই ল্যাকটিক অ্যাসিডগুলো দূরীভূত হয়ে যায়, সরে যায় পেশিকোষ থেকে। সেই জন্য আবার আমরা এই পেশির ক্লান্ত ভাব থেকে উঠতে পারি। এবং হৃদপেশির ক্ষেত্রে এই ল্যাকটিক অ্যাসিড কখনো সঞ্চয় হয় না, এই জন্য হৃদপেশি কখনো ক্লান্ত হয়ে পড়ে না। যদি সঞ্চয় হতো তাহলে আমরা হার্ট অ্যাটাক হয়ে মারা যেতাম। অর্থাৎ হৃদপিণ্ড যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি বাঁচবো? না, ইম্পসিবল। এরপরে আমরা আসবো এই তোমাদের পরীক্ষায় আসে সন্ধান প্রক্রিয়ার গুরুত্ব উল্লেখ করো। আমরা 4 বা 3 যদি আসে আমরা 5-6টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করব। এই সন্ধান প্রক্রিয়া রুটি শিল্পে ব্যবহৃত হয়, অর্থাৎ বেকারিতে ব্যবহৃত হয়। পাউরুটিকে নরম ও হালকা করার জন্য ইস্ট মিশিয়ে দেওয়া হয়। আর হয় অ্যালকোহল ও মদ্য শিল্পে, অর্থাৎ আমরা দেখলাম যে অ্যালকোহল তৈরিতে গ্লুকোজ জাতীয় খাদ্যবস্তুর সঙ্গে যখন আমরা ইস্ট মিশিয়ে দিলাম সেখানে তৈরি হলো ইথাইল অ্যালকোহল, অর্থাৎ এইভাবে অ্যালকোহল বা মদ তৈরি করা হয়। আর দুগ্ধ শিল্পে দুগ্ধ শর্করায় অর্থাৎ ল্যাকটোজের সন্ধান প্রক্রিয়ায় এদের ব্যবহার হয়। এর সাহায্যে চিজ, মাখন, পনির ইত্যাদি তৈরি করা হয়। আর ওষুধ শিল্পে সন্ধান প্রক্রিয়ায় বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয়, যেমন পেনিসিলিন, টেপ্টোমাইসিন, এই সমস্ত অ্যাজিথ্রোমাইসিন ইত্যাদি অ্যান্টিবায়োটিকগুলো, টেট্রাসাইক্লিন ইত্যাদি অ্যান্টিবায়োটিকগুলো তৈরি করা হয় সন্ধান প্রক্রিয়া দ্বারা। আবার গুড়ের মধ্যে যদি আমরা ইস্ট মিশিয়ে দিই তাহলে ভিনিগার তৈরি হবে, অর্থাৎ ভিনিগার শিল্পেও এই সন্ধান প্রক্রিয়া ব্যবহৃত হয়। চা ও তামাক গাছের পাতায়, অর্থাৎ চা শিল্পে চা ও তামাক গাছের পাতাকে সুগন্ধ করার জন্য এবং রুচিকর করার জন্য এই বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া ব্যবহার করে সন্ধান ঘটানো হয়। আর হয় চর্মশিল্পে চামড়াকে টান দেওয়ার জন্য বা ট্যান করার জন্য বিভিন্ন ব্যাকটেরিয়া সন্ধানের ফলে চামড়া থেকে রোম, মেদকলা ইত্যাদিগুলো অপসারণ করা যায় এই সন্ধান প্রক্রিয়ায়। এই কয়েকটা পয়েন্ট 5-6টা বললেই হবে। আজ এই পর্যন্তই থাক। পরের দিনে আমরা গ্লাইকোলাইসিস অর্থাৎ শ্বসনের পদ্ধতিগুলো পড়ব। গ্লাইকোলাইসিস, কেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই কয়েকটা পদ্ধতি আমরা পড়ব।